হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। দেখো, মাধ্যমিক 2021-এর জন্য আমরা জীবনবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশান দিয়ে দিয়েছিলাম এর আগে, এবং এর আগে আমরা প্রথম দুটো অধ্যায়ের সাজেশানের উত্তর কিন্তু ডিটেলসে আলোচনা করে দিয়েছি। আর এই ভিডিও লেসনে আমরা থার্ড চ্যাপ্টার অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টার থেকে যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানের উত্তর আলোচনা করব। তো ভিডিওটি তোমরা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আগে দেখে নিই আমরা কি কি সাজেশান দিয়েছিলাম, এবং তারপরে একটার পর একটা উত্তর আলোচনা করব। তো প্রথম দেখো, 2 নম্বরের বেশ কিছু প্রশ্ন সাজেশান দিয়েছিলাম। তো প্রথম প্রশ্ন কী ছিল? অ্যালিল সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে বর্ণনা করো। সেকেন্ড প্রশ্ন ছিল উদাহরণসহ প্রকটতা এবং প্রচ্ছন্নতা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন ছিল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা বিশুদ্ধ হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, তা ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন ছিল দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনিতে উৎপন্ন ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবং স্মল আর ক্যাপিটাল ওয়াই থেকে প্রাপ্ত গ্যামেটগুলো কী কী হতে পারে আলোচনা করো। এবং তারপরে 5 নম্বর প্রশ্ন ছিল গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত কালো ও কর্কশ রোমযুক্ত গিনিপিগের সম্ভাব্য জিনোটাইপগুলো নির্দেশ করো। তো এই ছিল প্রথম 5টা প্রশ্ন। তারপরে 6 নম্বর প্রশ্ন কী ছিল? 2 কন্যা সন্তান বর্তমান, এমন দম্পতির তৃতীয় সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা কতটা, তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। 7 নম্বর প্রশ্ন ছিল পরিবারের কন্যা সন্তান জন্ম হওয়ার জন্য কখনোই মাতা দায়ী নয়, উক্ত ধারণাটি যথাযথ ক্রসের সাহায্যে বর্ণনা করো। 8 নম্বর প্রশ্ন ছিল কালো ও অমসৃণ রোমযুক্ত গিনিপিগের সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে। 9 নম্বর প্রশ্ন ছিল এক্স ক্রোমোজোম বাহিত দুটি রোগের নাম লেখো। 10 নম্বর প্রশ্ন ছিল এক্স ক্রোমোজোম সংযোজিত রোগগুলি প্রকাশ স্ত্রী অপেক্ষায় পুরুষদের বেশি হয়, এটি কেন ঘটে তা ব্যাখ্যা করো। তো এই ছিল প্রথম 10টা প্রশ্ন। তো আজকে এই ভিডিও লেসনে শুধুমাত্র আমরা প্রথম 10টা প্রশ্নের উত্তর আলোচনা করব, এবং পরবর্তী ভিডিও লেসনে বাকি প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। তো চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক। আচ্ছা দেখো, প্রথম প্রশ্নটা ছিল অ্যালিল সম্পর্কে ধারণা। তো অ্যালিল সম্পর্কে ধারণা, এই প্রশ্নটি 2 নম্বরের ছিল। তো 2 নম্বরের এই প্রশ্নটির উত্তর তোমরা কিভাবে লিখবে দেখো, সমসংস্থ ক্রোমোজোমের একটি নির্দিষ্ট লোকাসে অবস্থিত বৈশিষ্ট্য নির্ধারণকারী দুটি সমধর্মী বা বিপরীতধর্মী জিনের প্রত্যেকটিকে অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে। তো অ্যালিলের আরেকটি নাম হচ্ছে অ্যালিলোমর্ফ। তাহলে অ্যালিল সম্পর্কে লিখলে অ্যালিল কাকে বলে। তারপরে দেখো লিখবে জীবের কোনো একটি বৈশিষ্ট্যের জন্য এক জোড়া অ্যালিল প্রয়োজন হয়। যে কোনো বৈশিষ্ট্যের জন্য কিন্তু এক জোড়া অ্যালিল প্রয়োজন হয়। ধরো একটি জীবের লম্বা বৈশিষ্ট্য, সেটা বিশুদ্ধ লম্বার জন্য ক্যাপিটাল টি এই এক জোড়া অ্যালিল বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্যকে প্রকাশ করবে। আবার ক্যাপিটাল টি স্মল টি এটা সংকর লম্বা বৈশিষ্ট্যকে প্রকাশ করবে। আবার স্মল টি বিশুদ্ধ খর্ব বৈশিষ্ট্যকে প্রকাশ করবে। অর্থাৎ একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য এক জোড়া অ্যালিল প্রয়োজন হয়। এবং সেই উদাহরণটা যেটা আমি বললাম, সেই উদাহরণটা এইভাবেই দেবে যে মটর গাছের দীর্ঘ এবং খর্বাকার বৈশিষ্ট্যগুলির ফ্যাক্টর ক্যাপিটাল টি এবং স্মল টি। এবার ক্যাপিটাল টি থাকলে বিশুদ্ধ লম্বা হবে, ক্যাপিটাল টি স্মল টি থাকলে সংকর লম্বা হবে, এবং স্মল টি থাকলে বিশুদ্ধ খর্ব হবে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন ছিল উদাহরণসহ প্রকটতা এবং প্রচ্ছন্নতা ব্যাখ্যা করো। তাহলে প্রথমে তোমরা লিখবে প্রকটতা এবং প্রচ্ছন্নতা কাকে বলে এবং একটা উদাহরণ দেবে, এইভাবে তোমরা ব্যাখ্যা করবে। তো দেখো, যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যকে প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। আর জীবের এই ধর্মকে বলা হয় প্রকটতা ধর্ম। তার মানে যে বৈশিষ্ট্যটি তার বিপরীতধর্মী বৈশিষ্ট্য, ধরো একটা বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা একটা বৈশিষ্ট্য, এই উচ্চতার দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য হচ্ছে লম্বা ও খর্ব। তো এই লম্বা বৈশিষ্ট্যটি খর্ব বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। তাহলে যে বৈশিষ্ট্যটা অন্য একটি তার বিপরীতধর্মী বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে তখন তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। আর জীবের এই ধর্মটাকে বলা হয় প্রকটতা। ঠিক প্রচ্ছন্নতাও একই রকম, যে বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে
প্রকাশ হয় না বা সুপ্ত অবস্থায় থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলা হয়, আর জীবের এই ধর্মকে বলা হয় প্রচ্ছন্নতা। তাহলে এইভাবে প্রকটতা এবং প্রচ্ছন্নতা কাকে বলে লিখবে। লেখার পরে একটা উদাহরণ দেবে, যেমন ক্যাপিটাল টি স্মল টি, এটা কি করে না সংকর লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে। তো সংকর লম্বা বৈশিষ্ট্য প্রকাশের জন্য ফ্যাক্টর দুটো হচ্ছে ক্যাপিটাল টি একটি, স্মল টি একটি, এবং ক্যাপিটাল টি হচ্ছে প্রকট এবং স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন। তাই এই দুটো যখন একসঙ্গে একটি বৈশিষ্ট্য প্রকাশ পাবে তখন কিন্তু ক্যাপিটাল টির বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে এবং স্মল টির বৈশিষ্ট্যটা কিন্তু সুপ্ত অবস্থায় থাকবে, প্রচ্ছন্ন অবস্থায় থাকবে, প্রকাশ পেতে পারবে না। তো এইভাবে যদি তোমরা উত্তরটা লেখো তাহলে 2 এর মধ্যে 2 পাবে। আচ্ছা দেখো, এরপরে 3 নম্বর প্রশ্ন কি ছিল, যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদাই বিশুদ্ধ হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, উক্তিটি ব্যাখ্যা করো। হোমোজাইগাস অবস্থা মানে না, কোনো জীবের একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে দুটি অ্যালিল প্রয়োজন হয় সেগুলো যদি সমধর্মী হয় তখন তাকে বলা হয় হোমোজাইগাস অবস্থা। যেরকম ক্যাপিটাল টি, এটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে, তাহলে এখানে এই বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে দুটো অ্যালিল আছে সেটা কিন্তু সমধর্মী, একই রকম। আবার স্মল টি, এটা হচ্ছে হোমোজাইগাস অবস্থা। কিন্তু যদি এরকম হয়ে যায় ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ প্রকট এবং প্রচ্ছন্ন দুপ্রকার যদি ফ্যাক্টর উপস্থিত থাকে তখন তাকে বলা হবে হেটারোজাইগাস অবস্থা। এটা হচ্ছে হেটারোজাইগাস অবস্থা, এটা হচ্ছে হেটারোজাইগাস অবস্থা। তাহলে এখানে প্রশ্নটা বলেছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদাই বিশুদ্ধ হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি, একটা উদাহরণ দেখো, যদি মটর গাছের খর্ব বৈশিষ্ট্য হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে খর্ব বৈশিষ্ট্যটা তখনই প্রকাশ পায় যদি স্মল টি থাকে। তাহলে এটাই বলছে হোমোজাইগাস অবস্থায় কিন্তু খর্ব বৈশিষ্ট্য প্রকাশ পায়। তো এটা ব্যাখ্যা করে তোমরা কিভাবে লিখবে, দেখো একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিলের উপস্থিতি হেটারোজাইগাস অবস্থায় জীবের ফিনোটাইপে অ্যালিলের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তা হলো প্রকট বৈশিষ্ট্য। তার মানে যদি হেটারোজাইগাস অবস্থায় থাকে অর্থাৎ ক্যাপিটাল টি এবং স্মল টি অবস্থায় থাকে তাহলে এই ক্যাপিটালটির বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, অর্থাৎ হেটারোজাইগাস অবস্থায় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এবং যেটি প্রকাশ পায় না তা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ এক্ষেত্রে স্মলটির বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না, তাই স্মলটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ হেটারোজাইগাস অবস্থায় কেবলমাত্র একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় না। সুতরাং বলা যেতে পারে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বিশুদ্ধ হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। দিয়ে উদাহরণ দেবে, যেমন ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ ক্যাপিটাল টি হচ্ছে লম্বা এবং স্মল টি হচ্ছে বেটের ফ্যাক্টর। এই অবস্থায় লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পায়, বেটে বৈশিষ্ট্য প্রকাশ পায় না। আর স্মল টি অবস্থায় অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় কেবলমাত্র বেটে বৈশিষ্ট্য প্রকাশ পায়। তো এইভাবে কিন্তু তোমরা ব্যাখ্যা করে উত্তরটা লিখবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কী ছিল দেখো, দ্বিসংকর জনন পরীক্ষায় দ্বিতীয় অপত্যজনু অর্থাৎ F2 জনুতে উৎপন্ন ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবং স্মল আর ক্যাপিটাল ওয়াই থেকে প্রাপ্ত গ্যামেটগুলো কি কি হতে পারে। তো প্রথম আমরা দেখে নিই এই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই থেকে কি কি গ্যামেট পাওয়া যাবে। দেখো এক্ষেত্রে হেটারোজাইগাসের সংখ্যা হচ্ছে একটা, তাই 2n নিয়ম অনুযায়ী কী হবে 2 মানে হচ্ছে 2 n, এখানে n মানে কি বোঝাচ্ছে নাম্বার অফ হেটারোজাইগাস। তাহলে এক্ষেত্রে হেটারোজাইগাস কিন্তু একটাই রয়েছে, সেটা হচ্ছে কি না ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে এক্ষেত্রে 2 রকমের আমরা গ্যামেট পেতে পারি। সেই গ্যামেটগুলো কি কি, তাহলে গ্যামেটগুলো হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর স্মল ওয়াই। এক্ষেত্রে গ্যামেটগুলো কিন্তু তোমরা সবসময় গোল করে দেবে, এইভাবে গোল করে দেবে। আর স্মল আর ক্যাপিটাল ওয়াই এখান থেকে কিন্তু আমরা এক প্রকার গ্যামেট পাবো, সেটা হচ্ছে স্মল আর ক্যাপিটাল ওয়াই। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন কি না, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত কালো ও কর্কশ লোমযুক্ত গিনিপিগের সম্ভাব্য জিনোটাইপগুলি নির্দেশ করো। তাহলে সম্ভাব্য জিনোটাইপগুলো কি কি হবে না, ক্যাপিটাল বি কিন্তু কালো বৈশিষ্ট্য প্রকাশ করে, তাই ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এটা কিন্তু কালো বৈশিষ্ট্য প্রকাশ করবে। আবার
ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর এটাও কিন্তু কালো এবং কর্কশ বৈশিষ্ট্য প্রকাশ করবে। এছাড়াও ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর এটাও কালো কর্কশ বৈশিষ্ট্য প্রকাশ করবে, এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর এটাও কিন্তু কালো এবং কর্কশ লোমযুক্ত গিনিপিগের বৈশিষ্ট্যটা প্রকাশ করবে। এরপরে 6 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট। কি বলছে, দুই কন্যা সন্তান বর্তমান, এমন দম্পতির তৃতীয় সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা কতটা তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তাহলে দুটো কন্যা সন্তান রয়েছে, তৃতীয় সন্তান পুত্র অথবা কন্যা হওয়ার, এক্ষেত্রে বলেছে পুত্র হওয়ার সম্ভাবনা কত শতাংশ। তোমরা জানো যে পুত্র অথবা কন্যা হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%, অর্থাৎ 50%। তো তোমরা এটা কিভাবে ক্রসের সাহায্যে লিখবে। তো দেখো, প্রথম হচ্ছে পিতার ক্রোমোজোম বিন্যাস কি হয়, 44 অটোজোম 44A প্লাস XY, এবং মাতার ক্ষেত্রে 44A প্লাস XX। দেখো, এক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদেরকে এই কথাগুলো লিখতে হবে, অর্থাৎ এখানে যেরকম পি জনু রয়েছে পি জনু লিখতে হবে, পি জনু মানে জনিত্রী জনু। এবার এখান থেকে গ্যামেট উৎপন্ন করতে হবে। তাহলে পিতার কাছ থেকে দু প্রকার গ্যামেট পাওয়া যায়, একটা হচ্ছে 22A প্লাস X, এবং পিতার কাছ থেকে আরেকটি গ্যামেট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 22A প্লাস ওয়াই। আর আমি আগেই বললাম যে গ্যামেটকে অবশ্যই তোমরা গোল করবে। তারপরে মাতার কাছ থেকে কি গ্যামেট পাওয়া যাবে না, 22A প্লাস এক্স, এবং তারপরে এটা লিখবে গ্যামেট, এবং গ্যামেটটা এইভাবে গোল করে দেবে। এরপরে আমরা দেখি ক্রস করালে কি হবে। তাহলে পিতার ক্ষেত্রে গ্যামেটগুলো এইভাবে উপরের দিকে লিখে দেবে, এটা অর্থাৎ পুরুষের চিহ্ন, এবং এটা হচ্ছে মহিলা ফিমেলের চিহ্ন। তো পুরুষের চিহ্ন উপরে যখন দেবে, তাহলে উপরে পুরুষদের থেকে যে যে গ্যামেটগুলো উৎপন্ন হবে সেগুলো লিখবে 22A প্লাস এক্স এবং 22A প্লাস ওয়াই, আর মাতার ক্ষেত্রে 22A প্লাস এক্স এবং 22A প্লাস এক্স, এভাবে লিখে নিলে, এবং তারপরে এর সঙ্গে এটি যখন যুক্ত হবে তখন কি উৎপন্ন হবে, 44A প্লাস XX, অর্থাৎ কন্যা সন্তান। তারপরে সেকেন্ডটা কী হবে, দেখো এর সঙ্গে যখন এটা যুক্ত হবে তখন হবে 44A প্লাস XY, অর্থাৎ পুত্র সন্তান। তারপরে এক্ষেত্রেও দেখো কন্যা সন্তান এবং পুত্র সন্তান। তাহলে এবং এই চেকার বোর্ডের কাছে অবশ্যই লিখবে এইভাবে F1 জনু, অর্থাৎ প্রথম অপত্য জনু। এরপরে দেখো মোট 4টি সন্তান জন্মলাভ করেছে, এবং তার মধ্যে 2টি হচ্ছে পুত্র এবং 2টি কন্যা। তাহলে 50% হচ্ছে কন্যা সন্তান এবং 50% হচ্ছে পুত্র সন্তান। এবারে কনক্লুশন কি লিখবে না, 2 কন্যা সন্তান বর্তমান, এমন দম্পতির তৃতীয় সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%। তো এইভাবেই তোমাদের উত্তরটা লিখতে হবে, তবে গিয়ে তোমরা 2-এর 2 পাবে। ঠিক আছে, অবশ্যই তোমরা এখানে পি জনু লিখবে এবং গ্যামেট লিখবে, তারপরে F1 জনু লিখবে, এগুলো কিন্তু ভুল করবে না। এগুলো যদি ভুল করো তাহলে অবশ্যই হাফ নাম্বার করে স্যার কেটে নিতে পারেন। এরপরে 7 নম্বর প্রশ্ন কী ছিল দেখো, পরিবারের কন্যা সন্তান জন্মানোর জন্য কখনোই মাতা দায়ী নয়। এই যে উক্তিটি দেওয়া আছে, এই উক্তিটি একটা ক্রসের সাহায্যে ব্যাখ্যা করতে হবে। তাহলে পরিবারের কন্যা সন্তান জন্মানোর জন্য কখনোই কিন্তু মাতাকে দায়ী করা যায় না। তো এটা তোমরা কিভাবে লিখবে দেখো না, পুত্র এবং কন্যা সন্তান সৃষ্টি হওয়ার পেছনে পিতার ভূমিকাই কিন্তু প্রধান, কারণ পিতার সেক্স ক্রোমোজোম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে এক্স এবং একটা হচ্ছে ওয়াই। অপরপক্ষে মাতার সেক্স ক্রোমোজোম কিন্তু এক প্রকারই হয়, হোমোগ্যামেটিক হয়, মাতা এক্স এক্স হয়। তাই পিতা দু ধরনের গ্যামেট তৈরি করেন, একটি হচ্ছে এক্স গ্যামেট এবং অপরটি হচ্ছে ওয়াই, এক্স ক্রোমোজোমযুক্ত গ্যামেট এবং অপরটি হচ্ছে ওয়াই ক্রোমোজোমযুক্ত গ্যামেট। কিন্তু মাতার দেহে 2 প্রকার সেক্স ক্রোমোজোম মাতার দেহে একই প্রকার সেক্স ক্রোমোজোম থাকায় শুধুমাত্র একই প্রকার গ্যামেট উৎপন্ন হয়, সেটা হচ্ছে এক্স ক্রোমোজোমযুক্ত গ্যামেট উৎপন্ন হয়। তাহলে যখন পিতার এক্স গ্যামেট মাতার এক্স গ্যামেটের সঙ্গে মিলিত হয় তখন কি হবে না, এক্সের সঙ্গে যখন এক্স মিলিত হবে তখন কন্যা সন্তান জন্ম হবে, এবং পিতার ওয়াই গ্যামেটের সঙ্গে যদি মাতার এক্স গ্যামেট যুক্ত হয় তাহলে তখন হবে কি না পুত্র সন্তান। এক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে তখন
অতএব আমরা বলতে পারি যে পরিবারে কন্যা সন্তান জন্মানোর পিছনে কখনোই কিন্তু মাতা দায়ী নয়, তাই মাতাকে দায়ী করা যায় না। তো এটা তোমরা কিভাবে ক্রসের সাহায্যে দেখাবে, দেখো পিতা লিখবে এবং পিতার এক্স 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 ওয়াই সেক্স ক্রোমোজোম থাকে, আর মাতার ক্ষেত্রে এক্স এক্স থাকে, দিয়ে লিখবে পি জনু, এবং তারপরে দেখো একটু মিস্টেক হয়ে গেছে এখানে নোটটা বানানোর সময়, এখানে অবশ্যই লিখতে হবে কি না গ্যামেট। তোমরা কিন্তু পরীক্ষায় ভুল করবে না, এটা অবশ্যই গ্যামেট লিখবে, এইভাবে গোল করে দেবে। তাহলে পিতার কাছ থেকে দু প্রকার গ্যামেট পাওয়া যাবে, একটা হচ্ছে এক্স গ্যামেট এবং আরেকটা হচ্ছে ওয়াই গ্যামেট, আর মাতার কাছ থেকে এক্স গ্যামেট পাওয়া যাবে, এবং তাদের মিলনে দেখো এক্স 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 ওয়াই অর্থাৎ দুটি কন্যা সন্তান এবং দুটি পুত্র সন্তান জন্ম হবে। এইভাবে ক্রসটাও কিন্তু দেখাতে হবে, সঙ্গে লিখবে F1 জনু। আচ্ছা, নেক্সট 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কী ছিল, কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সম্ভাব্য জিনোটাইপ কী হবে। তাহলে কালোর জন্য তোমরা জানো ক্যাপিটাল বি দায়ী, কালো ক্যাপিটাল বি দায়ী, একটি ক্যাপিটাল বি থাকলেই কিন্তু কালো হবে, আর একটি ক্যাপিটাল আর থাকলেই কিন্তু অমসৃণ হবে। তাহলে কালো এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সম্ভাব্য জিনোটাইপগুলো কী কী হতে পারে না, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, এই 4 প্রকার হতে পারে। নেক্সট 9 নম্বর প্রশ্ন কী ছিল দেখো না, এক্স ক্রোমোজোম বাহিত দুটি রোগের নাম। দেখো এক্স ক্রোমোজোম বাহিত দুটি রোগ তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া। নেক্সট 10 নম্বর প্রশ্ন হচ্ছে এক্স ক্রোমোজোম সংযোজিত রোগগুলির প্রকাশ স্ত্রী অপেক্ষায় পুরুষ দেহে বেশি হয়। এই উক্তিটি ব্যাখ্যা করতে হবে, এটি কেন ঘটে তা ব্যাখ্যা করতে হবে। কি বলছে না, এক্স ক্রোমোজোম সংযোজিত রোগগুলি অর্থাৎ হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এই ধরনের রোগগুলি কিন্তু স্ত্রী দেহে প্রকাশ পায় না। কোথায় প্রকাশ পায়? পুরুষ দেহে প্রকাশ পায়। এটি কেন ঘটে তা ব্যাখ্যা করতে হবে। দেখো উত্তরটা তোমরা কিভাবে লিখবে না, স্ত্রী দেহে ক্রোমোজোম বিন্যাস তোমরা জানো 44A প্লাস XX, অর্থাৎ দুটি এক্স ক্রোমোজোম স্ত্রী দেহে থাকে। যেহেতু দুটি এক্স ক্রোমোজোম বর্তমান, তাই এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, এই লাইনটা অবশ্যই মিস করা যাবে না। তাহলে কীভাবে লিখবে না, তাই এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম আক্রান্ত জিন থাকলেও মেয়েরা আক্রান্ত হয় না। কি হয়? তখন বাহক হয়ে যায়। যেহেতু এটা প্রচ্ছন্ন জিন গঠিত রোগ, তাই দুটি যদি প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম থাকে, কারণ আমরা জানি যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো সর্বদা হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, তাহলে দুটোই যদি এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন জিনগত হয় তবেই কিন্তু প্রকাশ পাবে, আর যদি একটি থাকে তাহলে কি হয়ে যাবে? বাহক হয়ে যাবে। এক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোমই আক্রান্ত জিন থাকলে তবেই কিন্তু মেয়েরা আক্রান্ত হয়। পক্ষান্তরে অর্থাৎ অপরপক্ষে কি হয়, পুরুষদের একটি এক্স ক্রোমোজোম থাকায় এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগের একটি জিন থাকলে পুরুষরা আক্রান্ত হয়, অর্থাৎ পুরুষরা বাহক হয় না। এজন্য এক্স ক্রোমোজোম বাহিত রোগ স্ত্রী অপেক্ষায় পুরুষদের বেশি হয়। তো এই ছিল প্রথম 10টি প্রশ্নের উত্তর। পরবর্তী ভিডিও লেসনে আমরা বাকি যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। তো ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।